ঢাকার বুকে কয়েকটি সরকারি গাড়ি নীরবে ছুটে যায়। সেই গাড়িতে থাকা কূটনীতিকদের মুখে যেন এক ধরনের উদ্বেগের ছায়া। তিনি যে দপ্তরে ঢুকছেন সেটি কোনো সাধারণ মন্ত্রণালয় নয়, বরং দেশের সামরিক নিরাপত্তার সর্বোচ্চ নিয়ন্ত্রণ কক্ষ। ২০২৬ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে এমনই একটি ছবি ধরা পড়েছিল, যেখানে চীনের রাষ্ট্রদূত বারবার প্রতিরক্ষা উপদেষ্টার দপ্তরের দরজায় কড়া দিচ্ছিলেন। একটা কারখানা, মাত্র একটা কারখানার খবরে যার ঘুম উড়ে গেছে দিল্লির, নারী কেঁপে উঠছে ওয়াশিংটনের। কিন্তু প্রশ্ন হলো, সেই কারখানাটা আসলে কি? আর একটি ড্রোন তৈরির কারখানা কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই দেশকে এতটা ঘাড় মটকাচ্ছে? আজকের গল্পটা কোনো সাধারণ অস্ত্র কেনাবেচার গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে বড় এবং গোপনীয় একটি অধ্যায় উন্মোচন। সাধারণত আমরা ড্রোন বলতে একটি ছোট রিমোট কন্ট্রোল খেলনা বিমানের কথা ভাবি, কিন্তু আধুনিক যুদ্ধ ব্যবস্থা এবং সংজ্ঞাটা একেবারে বদলে গেছে। এখন একটি ড্রোন মানে এমন একটি যন্ত্র, এটি কোনো পাইলট ছাড়াই আকাশে একটানা দিনের পর রাত নজরদারি চালাতে পারে এবং যে কোনো মুহূর্তে নিচে থাকা লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ নামাতে পারে। বাংলাদেশ এখন এই প্রযুক্তিকে শুধু আমদানি করছে না, বরং নিজেদের মাটিতে তার জন্ম দিতে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী এর মধ্যেই চীনের সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের সাথে এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে গড়ে উঠবে ড্রোন উৎপাদনের একটি পূর্ণাঙ্গ কারখানা। এই প্রতিষ্ঠানটির নাম সিইটিসি ইন্টারন্যাশনাল, যারা শুধু ড্রোন নয়, বরং আধুনিক রাডার, সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক গোয়েন্দা প্রযুক্তিতে পৃথিবীর ১০০রও বেশি দেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আছে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? এই চুক্তির আসল মজাটা লুকিয়ে আছে এর পরিভাষায়। চুক্তিতে লেখা আছে প্রযুক্তি হস্তান্তর সহ একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। অর্থাৎ চীন কেবল তৈরি ড্রোন বিক্রি করছে না, তারা বাংলাদেশকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নিজেরাই ড্রোন বানাতে হয়। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৬ সালের শেষ নাগাদ চালু হয়ে গেলে বাংলাদেশ হয়ে যাবে দক্ষিণ এশিয়ার সেই বিরল দেশগুলোর একটি, যারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন তৈরি শুরু করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিজেই এই চুক্তিতে উপস্থিত ছিলেন, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে বিষয়টি কতটা গোপনীয় এবং গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এই ঝুঁকিটা কেন নিচ্ছে? এর পেছনের কারণগুলো যদি আমরা খুলে দেখি, তবে বুঝবো ঢাকা কতটা মেরুদণ্ড সম্মত সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর ধরে বাংলাদেশকে অস্ত্র কিনতে হয়েছে অন্যের উপর নির্ভর করে। যে দেশ অস্ত্র দিয়েছে তারা শর্ত জুড়ে দিয়েছে কখন ব্যবহার করা যাবে আর কখন করা যাবে না। কিন্তু নিজের মাটিতে কারখানা হয়ে গেলে এই লাগামটা ঢাকার হাতেই চলে আসবে। এরপর আছে চরম আঞ্চলিক নিরাপত্তার চাপ। একদিকে মিয়ানমার সীমান্তে অস্থিরতা, অন্যদিকে উত্তরের প্রতিবেশীর সাথে কূটনৈতিক টানাপোড়েন। এমন সময় সীমান্ত আর সমুদ্রসীমা নজরদারি বাড়ানোর জন্য ড্রোনের মতো অদৃশ্য চোখের কোনো বিকল্প নেই। আর অর্থনীতির কথা বাদই দিলাম, এই প্রযুক্তি যদি আমরা হাত করতে পারি, তবে ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা বা কৃষিকাজের মতো খাতে বেসামরিক ড্রোন তৈরি করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। কিন্তু এই যে ড্রোন তৈরি হবে, সেগুলো কতটা শক্তিশালী হবে? আনুষ্ঠানিক কোনো নাম না বললেও বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে এই কারখানায় চীনের বিখ্যাত ওয়েলং সিরিজের ড্রোন তৈরি করার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। এই ড্রোনগুলো শুধু উড়ে যায় না, এরা আকাশে একটানা ৩২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারে। এর পেটে প্রায় ৪৮০ কেজি পর্যন্ত মারাত্মক বোমা বা মিসাইল বহন করার সক্ষমতা রয়েছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এর পাল্লা। একটি ড্রোন যদি প্রায় ১০০০ কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে পারে, তবে বাংলাদেশের মাটি থেকে উড়ে যাওয়া একটি ড্রোন কোনো এলাকা পর্যন্ত পৌঁছাতে পারে, সেটা নিশ্চিত আপনারা ভেবে দেখতে পারছেন। এর সাথে যুক্ত হবে মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় টহল দেওয়ার ক্ষমতা এবং রানওয়ে ছাড়াই উড়ে যেতে পারে এমন অত্যাধুনিক প্রযুক্তি। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতি, কিন্তু এর বাইরের প্রতিক্রিয়াটা যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝার জন্য আপনাকে মানচিত্রের দিকে তাকাতে হবে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত প্রায় ৪০০০ কিলোমিটার লম্বা, যা পৃথিবীর মধ্যেই অন্যতম। আর এই সীমান্তের কাছে ভারতের একটি অত্যন্ত স্পর্শকাতর অংশ রয়েছে, যাকে ভূরাজনীতির ভাষায় চিকেন নেক বা মুরগির গলা বলা হয়। এই সরু একটি পথ দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে আছে তাদের উত্তর পূর্বের ৭টি রাজ্য। এখন কল্পনা করুন, বাংলাদেশের মাটিতে যদি ৪০০০ কিলোমিটার পাল্লার ড্রোন বসে এবং সেগুলো আকাশে দিনের পর দিন টহল দেয়, তবে ভারতের এই সংবেদনশীল এলাকায় তাদের সৈন্য চলাচল বা অন্য কোনো সামরিক প্রস্তুতি কোনো ধরনের গোপনীয়তা থাকবে না। দিল্লি এই ঘটনাটাকেই দেখছে চীনের বিখ্যাত স্ট্রিং অফ পালস বা মালা পরানোর নীতির একটি নতুন মনি হিসাবে। শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং পাকিস্তান, চীন ধীরে ধীরে ভারতকে ঘিরে একটি অদৃশ্য বেড়া তৈরি করছে। আর এবার সেই বেড়ায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে ভারতের নীতি নির্ধারকদের কাছে এটি কেবল একটি সামরিক হুমকি নয়, বরং এক ধরনের আবেগী আঘাত। তাদের মনে আছে যে বাংলাদেশ তারা ৭১-এর রক্ত দিয়ে বাঁচিয়েছিল, সে বাংলাদেশ এখন তাদের চোখের সামনেই চরম শত্রু চীনের হাতে হাত মিলিয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই যুক্তিটা এখন আর কাজে লাগে না, কারণ সম্পর্কের যে টানাপোড়েন চলছে তার পেছনের ইতিহাস তারা খুব ভালো করেই জানে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? একদমই না। দিল্লির পাশাপাশি ওয়াশিংটনও
এ নিয়ে চরম উদ্বেগে রয়েছে। চলতি বছরের শুরুতে ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বাংলাদেশকে সতর্ক করে বলেছেন যে চীনের সাথে এই ধরনের প্রযুক্তি চুক্তি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি মার্কিন প্রতিরক্ষা সংস্থার একটি উচ্চ পর্যায়ের দল ঢাকায় এসে মূল্যায়ন করে গেছে। আমেরিকার সেই আতঙ্কের পেছনের দুটি গভীর কারণ লুকিয়ে আছে। প্রথমত, এই সিইটিসি প্রতিষ্ঠানটি শুধু ড্রোন বানায় না, তারা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং সাইবার গোয়েন্দা নেটওয়ার্কে বিশ্বের অন্যতম সেরা। বাংলাদেশে তাদের উপস্থিতি মানে দক্ষিণ এশিয়ায় চীনের গোয়েন্দা নেটওয়ার্কের একটি বিশাল ঘাঁটি তৈরি হওয়া। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের মনে আছে, বাংলাদেশ যদি সম্পূর্ণ চীনের কাছে এই প্রযুক্তিগত নির্ভরতা চাপিয়ে নেয়, তবে এই অঞ্চলে আমেরিকার বহু বছরের কৌশলগত অবস্থান একেবারে ভেঙে পড়বে। এই চরম চাপের মাঝেও ঢাকা যেভাবে পা ফেলছে তা বিশ্ব রাজনীতির একটি নতুন উদাহরণ তৈরি করছে। তারা একদিকে চীনের সাথে ড্রোন কারখানার চুক্তি করছে, অন্যদিকে আমেরিকার সাথে স্থলবাহিনীর সরঞ্জাম নিয়ে আলোচনা করছে, ইতালির কাছ থেকে ইউরোফাইটার যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে, পাশাপাশি পাকিস্তানের সাথে যুদ্ধবিমান নিয়ে আলোচনা এবং জাপানের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের চুক্তিও সই করেছে। ঢাকার বার্তাটা পরিষ্কার, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কিন্তু কারো পকেটে ঢুকে কারো হাতের পুতুল হয়ে বাঁচব না। প্রতিরক্ষা উপদেষ্টার এই বিষয়ে চরম নীরবতা পালন করাটাও আসলে একটি চতুর কৌশলী সিদ্ধান্ত, যেখানে কথা না বলাই হয়তো সবচেয়ে শক্তিশালী বার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি পর্যবেক্ষণ খুবই যুক্তিযুক্ত। তারা বলছে, ভারত চীনের প্রযুক্তি বিক্রি করে নিয়ে আপত্তি জানাচ্ছে ঠিকই, কিন্তু বাংলাদেশকে সেই চীনের প্রযুক্তি বিক্রি নিয়ে আপত্তি কিন্তু বাংলাদেশকে সেই একই মানের প্রযুক্তি তারা নিজেরা দিতে পারছে না। বাংলাদেশ ঠিক সেই এই শূন্যস্থানটাকে কাজে লাগাতে পারছে। 2026 সালের শেষ নাগাদ যখন এই কারখানাটি পুরোপুরি চালু হয়ে যাবে, তখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির পুরো সমীকরণটাই পাল্টে যাবে। এপ্রিল মাসের শেষে চীনা রাষ্ট্রদূতের ওই গোপন বৈঠকটি আসলে একটি সংকেত, যা বুঝিয়ে দিচ্ছে যে সম্পর্কের গভীরতা আরও বাড়বে। কিন্তু এরপর কি হবে? বাংলাদেশকে সত্যি এই মহাশক্তিগুলোর টানাপোড়েনের মাঝে চিরকাল তার ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি একদিন চাপে পড়ে কোনো এক পক্ষকে বেছে নিতে বাধ্য হবে? আর ভারত কি কূটনৈতিক চাপের বাইরে আরও কোনো নতুন পথ খুঁজে বের করবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক মাসের কূটনীতির গল্পে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের আকাশে এখন আর শুধু মেঘ ভাসবে না, সেখানে উড়বে স্বদেশি প্রযুক্তির ড্রোন। আর সেই ড্রোনের ডানায় যে ভবিষ্যৎ লেখা আছে, সেটা ঠিক কার জন্য কতটা শুভ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের এই মধ্যপন্থা নীতি দীর্ঘমেয়াদে টিকবে, নাকি এটি একটি বড় বিপদের সূচনা মাত্র? আপনার মতামত নিচের কমেন্টে জানান, কারণ এই ধরনের জাতীয় সিদ্ধান্ত নিয়ে আমাদের সবাই মিলে ভাবা উচিত। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।